আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা ডুব দিতে চলেছি সাম্প্রতিক কিছু ঘটনা আর পর্যবেক্ষণে, যা আমাদের খুব চেনা, খুব আপন একটা বিষয়কে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি আর আমাদের পরিচয়। হাতে বেশ কিছু সূত্র এসেছে, কিছু বিশিষ্ট মানুষের ভাবনাচিন্তা, ধরুন শিক্ষা প্রতিষ্ঠানের মতামত, আবার রাজনৈতিক মঞ্চের উত্তাপও আছে। নাগরিক সুরক্ষা নিয়ে কিছু উদ্বেগজনক খবর, এমনকি আইনি লড়াইয়ের কথাও। এই সব মিলিয়ে আমরা চেষ্টা করব একটা স্পষ্ট ছবি তুলে ধরতে, বুঝতে যে ঠিক কি ঘটছে আর এর তাৎপর্যটা কোথায়। বিষয়টা সত্যিই গভীর আর বেশ স্পর্শকাতরও, কারণ এগুলো তো শুধু খবর নয়, এগুলো যেন একটা আয়নার মতো কাজ করছে, যেখানে আমাদের সময়ের একটা প্রতিচ্ছবি ধরা পড়ছে। ভাষা বা সংস্কৃতির প্রশ্নগুলো তো শুধু বইয়ের পাতায় বা ধরুন সেমিনারের আলোচনায় আটকে থাকে না, তাই না? না, একদমই না। এগুলো একেবারে আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিক সম্পর্কে, রাজনৈতিক বিতর্কে, এমনকি আইনের দরজায়ও কড়া নাড়ছে। এই আলোচনাটায় আমরা দেখব কিভাবে এই ভিন্ন ভিন্ন ক্ষেত্রগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে আর একটা বৃহত্তর চিত্র তৈরি করছে। ঠিক। তাহলে সেখান থেকেই শুরু করা যাক, একেবারে বৌদ্ধিক আর সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা সাম্প্রতিক মন্তব্য খুব মনোযোগ কেড়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি যা বলেছেন তার সারমর্ম হল, বাংলা সংস্কৃতির উপর যদি কোনো আঘাত আসে, তার সম্মান যদি ক্ষুণ্ণ হয়, তাহলে চুপ করে থাকা চলবে না, প্রতিবাদ জরুরি। একই সঙ্গে তিনি বাঙালি ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে এক ধরনের বৈষম্য বেড়ে চলার প্রবণতা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। এটা বেশ ভাবনার বিষয়, তাই না? অবশ্যই ভাবনার বিষয়। অমর্ত্য সেনের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যখন এই কথাটা বলছেন, তখন তার একটা আলাদা ওজন থাকে, তাই তো? তিনি শুধু সাংস্কৃতিক সম্মানের কথা বলছেন না, তার সঙ্গে জুড়ে দিচ্ছেন বৈষম্যের প্রসঙ্গটিও। এটা গুরুত্বপূর্ণ, কারণ সংস্কৃতি বা ভাষার প্রশ্নকে অনেক সময় শুধু আবেগের বিষয় বলে একটু লঘু করে দেখার চেষ্টা হয়। হ্যাঁ, সেটা হয়। কিন্তু সেন স্পষ্টতই এর সঙ্গে সামাজিক ন্যায় বিচার আর অধিকারের প্রশ্নকে জুড়ে দিচ্ছেন। তার এই পর্যবেক্ষণটা আমাদের একটা বৃহত্তর প্রেক্ষিত বুঝতে সাহায্য করে। আর প্রায় একই সময়েই দেখুন, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রায় একই রকম একটা সুর শোনা গেল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবীণদের একটা অনুষ্ঠানে একটা খুব জোরালো কথা উঠে এসছে। তারা বলছেন, ভাষা কোনো রাষ্ট্র নয়। এই কথাটা হয়তো শুনতে সহজ লাগছে, কিন্তু এর পেছনে একটা গভীর অর্থ আছে। ঠিক। তারা বিশেষভাবে জোর দিয়েছেন এই ব্যাপারটায় যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশী বলে দেগে দেওয়াটা, এটা শুধু ভুল নয়, এটা একটা ঐতিহাসিক ভুল ধারণা। এই বক্তব্যটা আপনার কেমন মনে হয়? আমার মনে হয় এটা অমর্ত্য সেনের বক্তব্যেরই একটা পরিপূরক, বা হয়তো আরও নির্দিষ্ট রূপ। ভাষা কোনো রাষ্ট্র নয়, এই কথাটা আসলে পরিচয় আর ভূগোলের মধ্যে যে জটিল সম্পর্ক, সেদিকেই ইঙ্গিত করছে। বিশেষ করে বাংলা ভাষার ক্ষেত্রে তো বটেই, যার ব্যবহার শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষের মাতৃভাষা এটা। একদম। তাকে যখন কোনো একটা রাষ্ট্রের পরিচয়ের সঙ্গে একাকার করে ফেলার চেষ্টা হয়, তখনই সমস্যা তৈরি হয়। প্রেসিডেন্সির প্রবীণদের এই বার্তাটা আসলে সেই সংকীর্ণ আর ভুল ধারণার বিরুদ্ধেই একটা অবস্থান। এটা শুধু ঐতিহাসিক ভুলের কথাই বলছে না, বর্তমান সময়ে এই ভুল ধারণার ভিত্তিতে যে বিভেদ বা বিদ্বেষ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেও একটা সতর্ক বার্তা দিচ্ছে। হ্যাঁ, বিদ্বেষ বা ভুল ধারণার ব্যাপারটা যে শুধু তত্ত্বের স্তরে নেই, সেটাই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে যখন আমরা রাজনৈতিক আর সামাজিক ঘটনাগুলোর দিকে তাকাচ্ছি। যেমন ধরুন, রাজনৈতিক অঙ্গনের কথাই যদি বলি, কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন। তার আক্রমণের মূল বিষয় ছিল দুর্নীতি এবং অনুপ্রবেশ। তিনি এই দুটো বিষয়কে এক বন্ধনীতে এনে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে 2026 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পরিস্থিতি বদলের প্রতিশ্রুতিও দিয়েছেন, উন্নয়নের, কর্মসংস্থানের। দেখুন, রাজনৈতিক নেতাদের বক্তব্য বা জনসভার ভাষণ সবসময়ই একটা নির্দিষ্ট কৌশল মেনে চলে। এখানে যেটা লক্ষণীয় তা হল কিভাবে প্রায়শই স্থানীয় বা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, যেমন ধরুন দুর্নীতির অভিযোগ বা কর্মসংস্থানের অভাব, সেগুলোর সঙ্গে একটা
বৃহত্তর, অনেক সময় সীমান্ত সম্পর্কিত বা জাতিগোষ্ঠীগত বিষয়কে জুড়ে দেওয়া হয়। ঠিক। যেমন এক্ষেত্রে অনুপ্রবেশ শব্দটার ব্যবহার। এই শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনাটা শুধু রাজ্যের শাসন বা উন্নয়ন নিয়ে থাকে না, তার সঙ্গে পরিচয়, নাগরিকত্ব, বৈধতা, অবৈধতার মতো অনেকগুলো জটিল প্রশ্ন জড়িয়ে যায়। আমরা অবশ্যই কোনো রাজনৈতিক অবস্থান থেকে বলছি না, কিন্তু এই সূত্র থেকে এটা স্পষ্ট যে রাজনৈতিক বয়ানে এই শব্দগুলো খুব সচেতনভাবেই ব্যবহার করা হয়, মানে জনমতকে প্রভাবিত করার জন্য। হ্যাঁ। অনেক সময় এই ধরনের বয়ান সমাজে আগে থেকে থাকা বিভেদ বা সন্দেহকে আরও উস্কে দিতে পারে। আপনি যে বললেন এই ধরনের বয়ান বিভেদ বা সন্দেহকে উস্কে দিতে পারে, সেটারই কি একটা ভয়ঙ্কর বাস্তব চেহারা আমরা দেখলাম কলকাতার সাম্প্রতিক ঘটনাটায়? শিয়ালদহ ব্রিজের কাছে যে ঘটনাটা ঘটল, তা শুনে সত্যিই শিউরে উঠতে হয়। কিছু বাঙালি ছাত্রের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ, হকি স্টিক, লোহার রড, এমনকি ছুরি দিয়েও। উফ! আর সবচেয়ে উদ্বেগজনক হলো, অভিযোগ অনুযায়ী হামলাকারীরা নাকি জাতিবিদ্বেষী মন্তব্য করছিল, বলছিল বাঙালি মানেই বাংলাদেশি হতে হবে। এই ঘটনাটা আমাদের কি বলছে? এই ঘটনাটা সাংঘাতিক। এটা শুধু একটা বিচ্ছিন্ন মারামারির ঘটনা নয়, একদমই নয়। এটা দেখাচ্ছে অমর্ত্য সেন যে বৈষম্যের কথা বলছিলেন বা প্রেসিডেন্সির প্রবীণরা যে ভুল ধারণার বিরুদ্ধে সতর্ক করছিলেন, সেই বৈষম্য আর ভুল ধারণাগুলো কতটা বাস্তব আর হিংস্র রূপ নিতে পারে। হুম। বাঙালি মানেই বাংলাদেশি এই কথাটা যে শুধু একটা ভুল তথ্য বা স্টিরিওটাইপ নয়, এটা যে রাস্তায় নেমে এসে রক্ত ঝরাতে পারে, সেটাই এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা শুধু আক্রান্ত ছাত্রদের শারীরিক আঘাত নয়, এটা আসলে বহুত্ববাদী সমাজে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার ধারণার ওপর একটা গভীর আঘাত। ঠিক বলেছেন। যখন ভাষার ভিত্তিতে কাউকে শত্রু বা অন্য বলে চিহ্নিত করা হয়, তখন এই ধরনের হিংসার জমি তৈরি হয়। এটা সামাজিক সুরক্ষার প্রশ্নে একটা বিরাট লাল সংকেত। এই ঘটনাটার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রতিকার কোথায়? এই ধরনের বিদ্বেষ বা হিংসার মোকাবেলা কিভাবে হবে? এখানেই হয়তো আইনি ব্যবস্থার একটা ভূমিকা সামনে আসছে, কারণ আমরা জানতে পারছি এই সমস্যার একটা অন্য দিক নিয়েও কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের লড়াই শুরু হয়েছে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে পরিযায়ী বাঙালি শ্রমিকদের শুধুমাত্র সন্দেহের বশে, কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশি অনুপ্রবেশকারী দেগে দিয়ে আটক করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা বা PIL দায়ের হয়েছে। এটা তো একটা বেশ বড় পদক্ষেপ। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জনস্বার্থ মামলা বা PILটির তাৎপর্য অনেক গভীরে। প্রথমত, এটা ভাষার ভিত্তিতে একটা গোটা ভাষাগোষ্ঠীর মানুষদের প্রতি সন্দেহ বা প্রশাসনিক হেনস্থার যে অভিযোগ উঠছে, সেটাকে দেশের সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে আসছে। দ্বিতীয়ত, এটা রাষ্ট্রের কাছে জবাবদিহি চাইছে। প্রশাসন শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বা কোনো নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর সদস্য হওয়ার কারণে কাউকে বিদেশি বলে দেগে দিতে পারে কিনা, এই মৌলিক প্রশ্নটা তোলা হচ্ছে। সর্বোচ্চ আদালত যে কেন্দ্র এবং 9টি রাজ্য সরকারকে নোটিশ জারি করে এই বিষয়ে শুনানি করতে রাজি হয়েছে, এটাই প্রমাণ করে যে আদালত বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। কিন্তু এই আইনি লড়াইয়ের বাস্তব প্রভাব কতটা পড়বে বলে মনে হয়? এই PIL কি সত্যি রাস্তায় বা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হওয়া মানুষগুলোর জন্য কোনো সুরক্ষা কবচ তৈরি করতে পারবে? দেখুন, আইনি প্রক্রিয়ার ফল কি হবে তা তো আগে থেকে বলা কঠিন, কিন্তু এই PIL-এর প্রতীকী এবং নীতিগত গুরুত্ব অপরিসীম। এটা একটা বার্তা দেয় যে এই ধরনের অভিযোগকে আর এড়িয়ে যাওয়া যাবে না। যদি আদালত শেষ পর্যন্ত আবেদনকারীদের পক্ষে রায় দেয় বা কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি করে, তাহলে সেটা ভবিষ্যতে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটা আইনি রক্ষাকবচ হতে পারে। আচ্ছা। অন্ততপক্ষে প্রশাসনকে অনেক বেশি সতর্ক হতে হবে শুধুমাত্র ভাষার ভিত্তিতে কাউকে নিশানা করার ক্ষেত্রে। তবে এটাও ঠিক, আইনের ফাঁক গলে অনেক কিছুই হতে পারে। কিন্তু এই লড়াইটা জরুরি, কারণ এটা নাগরিক অধিকার এবং আইনের শাসনের প্রশ্নটিকে সামনে নিয়ে আসছে। এটা প্রমাণ করে যে অন্যায় হলে এখনও প্রতিবাদের একটা প্রাতিষ্ঠানিক জায়গা আছে।
এটা একটা দীর্ঘ লড়াইয়ের শুরু হতে পারে। তাহলে সব মিলিয়ে দেখলে এই সূত্রগুলো কিন্তু একটা বেশ জটিল ছবি তুলে ধরছে, তাই না? একদিকে অমর্ত্য সেন বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে আসছে সংস্কৃতি আর ভাষার মর্যাদা রক্ষার জোরালো সওয়াল, বাঙালি পরিচয়কে সংকীর্ণ রাষ্ট্রিক গণ্ডিতে বেঁধে ফেলার বিপদের কথা। হুম। অন্যদিকে রাজনৈতিক মঞ্চে সেই ভাষাগত বা জাতিগত পরিচয়কেই ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কৌশল হিসেবে, যেমনটা প্রধানমন্ত্রী বক্তব্যে অনুপ্রবেশ শব্দটার ব্যবহারে দেখা গেল। ঠিক তাই। আর এই বৌদ্ধিক আলোচনা বা রাজনীতিক কৌশলের প্রভাব যে কত মারাত্মক হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা দেখলাম কলকাতার রাস্তায় বাঙালি ছাত্রদের ওপর হামলায়, হ্যাঁ, যেখানে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া বিদ্বেষ সরাসরি হিংসায় পরিণত হচ্ছে। আবার একই সঙ্গে এই অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টাও চলছে আইনি পথে, সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলার মধ্যে দিয়ে। এই সব কিছু মিলিয়েই বোঝা যাচ্ছে বাংলা ভাষা আর বাঙালি পরিচয় এই বিষয়গুলো এখন একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। একদিকে আত্মমর্যাদা আর বহুত্ববাদের প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক স্বার্থ, সামাজিক বিদ্বেষ আর নাগরিক অধিকারের লড়াই, সব যেন এক সূত্রে গেঁথে যাচ্ছে। এই পুরো বিষয়টা আমাদের সবার জন্য কেন এত প্রাসঙ্গিক? হয়তো এই কারণে যে এগুলো শুধু পশ্চিমবঙ্গ বা বাঙালি সমাজের সমস্যা নয়, এগুলো আসলে যে কোনো বহুভাষিক বহুসাংস্কৃতিক সমাজের ক্ষেত্রেই প্রযোজ্য। সমাজের সহনশীলতা কতটা আছে, ভিন্ন পরিচয়ের মানুষেরা কতটা সুরক্ষিত বোধ করে, নাগরিকদের মৌলিক অধিকার কতটা রক্ষিত হচ্ছে, ঠিক। এই ঘটনাগুলো সেই বৃহত্তর প্রশ্নগুলোকেই সামনে নিয়ে আসছে। এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা ঠিক কেমন সমাজ তৈরি করতে চাইছি বা কোন দিকে এগোচ্ছি। একেবারে ঠিক বলেছেন। এই আলোচনা থেকে যে মূল সুরটা বেরিয়ে আসছে সেটা হলো পরিচয়, বিশেষ করে ভাষাভিত্তিক বা সাংস্কৃতিক পরিচয়। বিষয়টা অত্যন্ত সংবেদনশীল এবং জটিল। একে যখন সরলীকরণ করা হয়, বিশেষত রাজনৈতিক বা সংকীর্ণ স্বার্থে, তখন তার ফল মারাত্মক হতে পারে। ওরা বনাম আমরা এর বিভেদ তৈরি করা খুব সহজ হয়ে যায়, আর সেই বিভেদ থেকে জন্মায় অবিশ্বাস, ঘৃণা এবং শেষ পর্যন্ত হিংসা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম বাংলা ভাষা, সংস্কৃতি ও পরিচয় ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক উদ্বেগ আর ঘটনাবলীকে। অমর্ত্য সেনের সতর্ক বার্তা থেকে প্রেসিডেন্সির বার্তা, রাজনৈতিক বিতর্ক থেকে কলকাতার রাস্তায় হিংসা, আর সবশেষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই। এই সব মিলিয়ে একটা বহুমাত্রিক চিত্র উঠে এলো। আর এই সূত্রগুলো বারবার একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে। ভাষা বা সংস্কৃতিকে কোনো নির্দিষ্ট ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখায় আবদ্ধ করার চেষ্টা প্রায়শই সমস্যার সৃষ্টি করে। এটা পরিচয়ের সংকট তৈরি করে, বৈষম্যের জন্ম দেয়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। যখন কোনো একটি বৃহৎ ভাষাগোষ্ঠীর পরিচয়কে, যার নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক ব্যাপ্তি কোনো একটি রাষ্ট্রের সীমানা মানে না, সংকীর্ণ জাতীয়তাবাদী বা রাজনৈতিক লাভালাভের জন্য কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করা হয়, অথবা অন্য কোনো পরিচয়ের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলিয়ে দেওয়া হয়, তখন তার সুদূর প্রসারী সামাজিক ও মানবিক প্রভাব ঠিক কী হতে পারে? এই প্রভাব কি শুধু সেই নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি তা পুরো সমাজের সহাবস্থান আর বহুত্ববাদের ধারণাকেই ক্ষতিগ্রস্ত করে? এটা নিয়ে আমাদের হয়তো আরও অনেক বেশি ভাবা প্রয়োজন।